শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মহোদয়, আজ আমি আপনার সঙ্গে সম্পূর্ণ ভিন্ন রকমের একটি বিষয় নিয়ে কথা বলবো। আমি যে মুহূর্তে আপনার সঙ্গে কথা বলছি, মাই হার্ট ব্লিডস, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার একদমই ভালো লাগছে না, কিন্তু বলতে হচ্ছে, না বলে পারছি না। থাম্বনেইলে যে ছবিটি দেখা যাচ্ছে, চাঁদের মতো ফুটফুটে একটি কিশোরের ছবি। সেই কিশোরের নাম রিহান মাহিন, 15 বছর বয়স, 7ম শ্রেণীর ছাত্র ছিল। ও ছিল 7ম শ্রেণীর ছাত্র যখন ও বেঁচে ছিল, এবং দুদিন আগেও ও বেঁচে ছিল। আর যে ভদ্র মহিলার ছবি দেখা যাচ্ছে থাম্বনেইলে, তিনি রিহানের মা খাদিজা আক্তার। এদের বাড়ি আপনারই নেটিভ ডিস্ট্রিক্ট চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে, কাঞ্চননগর ইউনিয়নের মধ্যম কাঞ্চননগর তাদের গ্রাম। তো সেখানে রিহানের বাবার ছোট্ট চায়ের দোকান। সেই চায়ের দোকানের 7ম শ্রেণী পড়ুয়া রিহান মাঝে মাঝে বাবাকে সাহায্য করে স্কুলের ফাঁকে। তো সম্প্রতি তারা 1 সপ্তাহ আগে কক্সবাজারে বেড়াতে যায় 3 বন্ধু মিলে, রিহান এবং তার আরও 2 জন বন্ধু। ওরাও 7ম 8ম শ্রেণীতে পড়ে, ছোট বাচ্চা, কিশোর। কক্সবাজার বেড়াতে গিয়ে শুক্রবার একটু রাত করে তারা কক্সবাজার থেকে বাড়ি ফেরে এবং অটো রিকশা নিয়ে এলাকায় ঢুকে। তখন এলাকার কিছু তরুণ তাদেরকে ঘিরে ফেলে, চোর চোর বলে চিৎকার করে তাদেরকে ঘিরে ফেলে। ঘিরে যেটিকে আমরা এখন প্রচলিত কথায় মবতন্ত্র বলছি, মব তৈরি করে সেই 3 কিশোরকে তারা প্রাণ ভয়ে দৌড়ে পালিয়ে গিয়েছিল স্থানীয় একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে। সেখান থেকে তাদেরকে ধরে আনা হয়। ধরে এনে একটি ব্রিজের উপরে, যেই ব্রিজটিতে রিহানের মা খাদিজা আক্তার দাঁড়িয়ে আছেন, সেই ব্রিজের উপরে তাদের এনে বেঁধে ফেলা হয়। হাত পা বেঁধে তাদের বেধড়ক পেটানো হয়। আর সেই পিটুনিতে রিহান অকুস্থলেই মৃত্যুবরণ করে। গত শুক্রবার ভোরবেলা ব্যাপারটি ঘটেছে। তার আগে কয়েক ঘন্টা ধরে এদের উপর চলে নির্যাতন। তো প্রথম আলো রিপোর্ট করেছে, আমি রিপোর্ট থেকে একটু উদ্ধৃতি দেব। প্রথম আলো হেডলাইন করেছে, রিহানের মায়ের ভাষা কোট করেছে সরাসরি। ছেলের স্যান্ডেল বুকে চেপে মা বললেন, পানি খাইতে চাইছিল আমার ছেলেটা, ওরা দিল না। বুক চাপড়ে কান্না করছেন সেই ব্রিজের উপর দাঁড়িয়ে, যেই ব্রিজে রিহানকে এবং তার আরও 2 বন্ধু রাহাত এবং মানিক, একই বয়সী ওরা, এই 3 জনকে বেঁধে যেই ব্রিজের উপর মারা হয়েছিল, সেই ব্রিজের উপর দাঁড়িয়ে চিৎকার করছিলেন, বিলাপ করছিলেন রিহানের মা, ছেলের জন্য শোক করছিলেন। তো এই রিহানকে আমরা কোনোদিন ফিরে পাবো না, পাওয়ার সুযোগ নেই কোনো। এখন মায়ের কান্না, ছেলের স্যান্ডেল, একজোড়া স্যান্ডেল, তার স্মৃতি, বুকে চেপে কান্না করছে। রিহান কি কোনোদিন জানতো যে এই 15 বছর বয়সে তার জীবন প্রদীপ এভাবে নিভে যাবে? এরকম নির্মম মৃত্যু, গণপিটুনি, তাও নিজের এলাকার ছেলেরা, তরুণরা, যারা বয়সে রিহানের চাইতে অনেক বড়, তাদের কারো মনে কোনো রকম মায়া, দয়া, ভয়, ভীতি কিচ্ছু কাজ করেনি। তখন শুধু একটি বিষয় কাজ করছিল, এই 3 জনকে মারতে হবে। মেরেছে। তো পূর্ণাঙ্গ রিপোর্টটি প্রথম আলো যা লিখেছে, আমি সেখান থেকে আর বেশি পড়বো না, তাহলে আপনার সময় নষ্ট হবে। সেখান থেকে আমি আমার মেমোরি থেকে বলছি, আমি যেহেতু এটি পড়েছি। ঘটনার বর্ণনা যেরকম আছে তাতে করে জানা যায়, কিছুদিন আগে রিহানের বাবার চায়ের দোকানে রিহান বোধহয় কাজ করছিল, চা সার্ভ করছিল। এই তরুণদের কারো একজনের সঙ্গে রিহানের কথা কাটাকাটি হয়েছিল। তারই সূত্র ধরে তার উপর তাদের রাগ ছিল। আর সেদিন ভোরবেলা তাদের পেয়ে গিয়েছে রাস্তায়, পেয়ে চোর বলে ডেকে তাদের উপর প্রতিশোধ নিয়েছে। হয়তো এটিই সত্যি, অথবা না, এটিও হতে পারে তারা তাদের চোরই মনে করেছে, চোর মনে করে তাদের উপর হামলে পড়েছে।
অসংখ্যবার এটি হয়েছে, গত অনেক বছর থেকে আমরা দেখছি। শুধু আপনার 1 বছর সময়কালে হয়নি, এটি আগেও হয়েছে। এই মবক্রেসি অনেক দিন আগে থেকে বাংলাদেশে প্র্যাকটিস করা হচ্ছে, বাট গত 1 বছরে অনেক বেড়ে গিয়েছে, একেবারে অ্যালার্মিং রেটে বেড়ে গিয়েছে বিষয়টি। আনব্রাইডলড যাকে বলি আমরা, লাগামহীন। কারণ আপনার প্রশাসন এই মবতন্ত্রের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি, দৃশ্যমান না সেগুলো। হ্যাঁ, হয়ে গেলে কিছু কিছু ক্ষেত্রে গ্রেপ্তার করা গেছে, তাদেরকে আইনের আওতায় আনা গেছে, কিন্তু যারা এটি করছে তাদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া, এরকম কিছু করা যায়নি। আর সদ্যই গত 9 আগস্ট রংপুরের তারাগঞ্জে আরেকটি বিভৎস ঘটনা ঘটে গেল, হৃদয় বিদারক। সেখানে তথাকথিত দলিত সম্প্রদায়ের, সংখ্যালঘুদের দলিত একটি সম্প্রদায় আছে, আমি তথাকথিত বলছি এই জন্যে, দলিত টার্মটি আমি মানতে পারছি না, এটি মানবতার জন্য অপমানজনক। এমন শব্দ, এমন কথা, অচ্ছুত অস্পৃশ্য দলিত, আমি ঘৃণা করি সেই শব্দগুলোকে। এমনকি সংখ্যালঘু শব্দটাকে আমি প্রচণ্ড ঘৃণা করি। কারণ কোনো দেশে যখন কোনো জনসমষ্টিকে, কোনো কমিউনিটিকে, কোনো সম্প্রদায়কে সংখ্যালঘু বলে ট্যাগ দেওয়া হয়, তখন তাদের মধ্যে এক ধরনের সাইকোলজিক্যাল সাবজেকশন তৈরি হয়, উইকনেস তৈরি হয়, একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয়। তারা কোনো না কোনোভাবে পরোক্ষে কিংবা প্রত্যক্ষে সাবকনশিয়াস মনে হলেও নিজেকে ছোট ভাবতে শুরু করেন। আর ওই সমাজের, ওই সম্প্রদায়ের, ওই দেশের সংখ্যাগুরুরা সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে থাকে। তাদের মধ্যে এক ধরনের জ্যেষ্ঠন্মান্যতা তৈরি হয়, অর্থাৎ আমরা সুপিরিয়র, আমরা এখানে সংখ্যায় বেশি, আমরা শ্রেষ্ঠ, এই বোধ তৈরি হয়। দুই সম্প্রদায়ের মধ্যে দুই রকমের বোধ। তো এই জন্য আমি সংখ্যালঘু শব্দটাকে ঘৃণা করি। তো সেই দলিত তথাকথিত দলিত সম্প্রদায়ের দুজন হিন্দু মানুষ, রূপলাল এবং প্রদীপলাল দাস, রূপলাল দাস এবং প্রদীপলাল দাস, তারা সম্পর্কে ছিলেন জামাই শ্বশুর। রূপলাল ছিলেন জামাই আর তার ভাগ্নি জামাই ছিল প্রদীপলাল। তো রূপলাল তার বাড়ি থেকে বেরিয়ে প্রদীপলালকে এগিয়ে আনতে যাচ্ছিল। প্রদীপলাল রূপলালের বাসায় আসছিল ভ্যান চালিয়ে। তো ফোনে হয়তো জানিয়েছে, চিনতে পারছে না, বাসার কাছাকাছি কোথাও দাঁড়িয়েছিল হয়তো। রূপলাল বাসা থেকে বেরিয়ে গিয়ে খুঁজে বের করে দুজন ওই অটোতে করি, ওই ভ্যানে করে ফিরে আসছিল রূপলালের বাসায়। আর মাঝপথে লোকেরা ধরে বসে যে এরা অটো চোর, এরা সিএনজি চুরি করছে, অটো চুরি করছে, স্থানীয় ভাষায় যেটি বলে, বা ভ্যান চুরি করছে। তো সেখানে মব সৃষ্টি করে তাদেরকে বেধড়ক পিটানো হয়। সেই ভিডিও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, আমরা এখনও দেখছি। আমি অবশ্য ভিডিওটি দেখিনি, সত্যি কথা বলতে গেলে আমি থাম্বনেইল দেখেছি। আমি এরকম ভিডিও দেখতে পারি না, আমি অভ্যস্ত না, আমি সহ্য করতে পারি না, তাই ভিডিও আমি দেখিনি। বাট লেখা ছিল যে দেখুন কীভাবে হাত জোর করে জীবন ভিক্ষা চাইছে তারা। আমি ভিডিওটি প্লে করিনি, থাম্বনেইল দেখে আমি সন্তুষ্ট হয়েছি, আমি বুঝে গিয়েছি বিষয়টি। শুধু দেখা গিয়েছে যে হাত জোর করে এরকম দুজন মানুষ এভাবে দাঁড়িয়ে আছে, প্রাণ ভিক্ষা চাচ্ছে, কিন্তু লোকেরা প্রাণ ভিক্ষা দেয়নি। এবং যতদূর জানা গিয়েছে সেখানে কয়েকজন পুলিশম্যান ছিলেন, 6-7 জন বা 8 জন, তারা দূরে সরে পড়েছিলেন, তারা জনতাকে মোকাবেলা করেননি। তাদের কারো কারো বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু তারা একটু প্রোঅ্যাক্টিভ হলেও হয়তো সেই যান দুটো বেঁচে যেত, বাঁচেনি। তো এটি চলছে, নানা কারণে হয়, এগুলোর মনস্তাত্ত্বিক কারণ আছে, সেই ব্যাপারটি আমি বুঝি। একটি সমাজে যখন ললেসনেস চলতে থাকে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যখন ডিটেরিওরেট করে প্রচণ্ড রকমের, তখন সমাজের মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি হয়, নানা রকম ফ্রাস্ট্রেশন। এবং সেটি আইন না মানার ফ্রাস্ট্রেশন একটি ফ্রাস্ট্রেশনের অংশ। আইন না মানা, প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা না থাকা, এবং নিজের জীবনের প্রতি যেহেতু শ্রদ্ধা থাকে না, মানুষের অন্যের জীবনের প্রতি তো থাকতেই পারে না। তো এইসব বিষয়গুলো কাজ করে, সাইকোলজিক্যাল অনেক বিষয় আছে এখানে। তো এর পরেও যদি মানুষ দৃষ্টান্তমূলক শাস্তির ভয়টি পেত, যে দৃষ্টান্তমূলক শাস্তি হবে আমার, এবং খুব তাড়াতাড়ি হবে, আমি যদি এটি করি 1 সপ্তাহের মধ্যে শাস্তি হবে, 15 দিনের মধ্যে শাস্তি হবে, তাহলে মানুষ আর এই কাজটি করতে সাহস পেত না। তো তাই যা বলবার আমি আর ঘটনা বাড়াবো না, বাড়ালে তো কয়েক হাজার বলা যাবে, প্রয়োজন নেই। আপনি জানেন, আপনি নিশ্চয়ই সংবাদপত্রে চোখ রাখেন, টিভিতে চোখ রাখেন, আপনি জানেন এগুলো যে দেশে ঘটছে। আপনি মনে মনে বিরক্ত, আমি জানি, আপনি এগুলো পছন্দ করবার লোক না, বাট ওতে লাভ হচ্ছে না। আপনার বিরক্তি, আমার বিরক্তি, আমাদের হতাশা এই বিষয়টি বন্ধ করছে না, কিন্তু বন্ধ হওয়া দরকার। আমরা নিতে পারছি না, এটি ইনাফ ইজ ইনাফ, নিতে পারছি না। তাই আজ এই এপিসোডে আপনাকে একটা অনুরোধ করব, বিশেষ অনুরোধ। সেটি হলো, আপনি শুরু করে যাবেন। আমি জানি আপনার সরকার বেশি দিন হয়তো ক্ষমতায় থাকবে না,
আপনি থাকতে চান না। আপনি থাকতে চাইলে নানা রকম কৌশল ছিল, আপনি সেই সব কৌশল নেননি, আপনি থাকবেন না। আপনার বিরোধীরা যা খুশি বলুক, আমরা জানি আপনি থাকবেন না। তা আপনি কয়েক মাস পর চলে যাবেন, বাট একটি উদ্যোগ আপনি নিয়ে যাবেন। আপনার কাছে আমার ঐকান্তিক অনুরোধ, পরবর্তী সরকার সেটি চালিয়ে নেবে। চালিয়ে না নিলে আমরা তাদেরকে বাধ্য করব চালিয়ে নিতে। একটা প্রেশারে থাকবে তারা। সেটি হলো আপনি দয়া করে প্রত্যেক জেলায়, উপজেলায় সম্ভব হবে না হয়তোবা, প্রত্যেক জেলায় একটি করে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করুন, শুধু মবক্রেসি প্র্যাকটিস করার জন্য, তথাকথিত মবক্রেসি, গণপিটুনি, এইসব বিষয়গুলোকে মোকাবেলা করবার জন্য একটি করে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করুন। এটার কাজই হবে শুধু মবক্রেসি বিচার করা, আর কিছু না। জেলা জজের তত্ত্বাবধানে সেটি হতে পারে, এবং সেই আদালতের বিচার প্রক্রিয়া হবে সংক্ষিপ্ত। 1 সপ্তাহ সময়ের মধ্যে জেলা জজের তত্ত্বাবধানে তদন্ত কাজ শেষ করতে হবে, এরকম কোনো ঘটনা কোথাও ঘটলে। এবং 1 সপ্তাহের মধ্যে হয় চার্জশিট, না হলে ফাইনাল রিপোর্ট, দুটোর একটা দিতে হবে। তদন্ত করে অপরাধ প্রমাণিত হলে চার্জশিট, প্রমাণিত না হলে ফাইনাল রিপোর্ট। 1 সপ্তাহ বেশি নেওয়া যাবে না। 2য় সপ্তাহে বিচার কাজ শুরু হবে, এবং ওই সপ্তাহের মধ্যেই রায় হয়ে যাবে বিচারের। 3য় সপ্তাহে আপিল করবার সুযোগ পাবে, যার বিরুদ্ধে শাস্তির ঘোষণা হবে আপিল করতে পারবে। 1 মাস পর রায় কার্যকর হবে। যদি কারাদণ্ড হয় জেলখানে চলে যাবে সাজা ভোগ করবার জন্য, যদি মৃত্যুদণ্ড হয় মৃত্যুদণ্ড দিতে হবে। আমি জানি আমি একটু বেশি চাচ্ছি, এরকম সিরিয়াস অপরাধের বিচার এবং এত দ্রুত আমি বিচার করতে বলছি। আছে তো এরকম নদীর দ্রুত বিচার আদালত বলতে একটি টার্ম আছে তো। তাহলে মানুষের ভালোর জন্য, সমাজকে সুশৃঙ্খল রাখবার জন্য, মানুষকে সভ্য বানাবার জন্য আমাদের একটু অসভ্য আচরণ তো করতেই হয় মাঝে মধ্যে। Sometimes it is imperative that we break the law to save the law. Sometimes it is imperative to be unkind to a few, to be kind to the greater humanity. করতে হয় তো আমাদের এগুলো। তাই সেই বিবেচনায় আপনি দ্রুততম সময়ের মধ্যে একটি স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করুন। আমরা আর এই কথা শুনতে চাচ্ছি না যে অধ্যাপক ইউনূসের সরকার কিচ্ছু করছে না মবক্রেসির বিরুদ্ধে, মবতন্ত্রের বিরুদ্ধে, গণপিটুনির বিরুদ্ধে, চেয়ে চেয়ে দেখছে। কথাটি আমরা শুনতে চাচ্ছি না। আপনি উদ্যোগ নিলে এটি সম্ভব। কাজটি কঠিন কিন্তু অসম্ভব নয়, এবং দীর্ঘমেয়াদী কিচ্ছু হবে না। 1 মাসের মধ্যে সব কিছু শেষ হয়ে যেতে হবে। আপনি প্রয়োজনে আপনার উপদেষ্টাদের নিয়ে জরুরি মিটিং করুন। আপনার উপদেষ্টা মণ্ডলীতে আইন বুঝেন এমন লোকেরা আছেন, আউটসোর্স করুন আরও কিছু আইনবিদকে, প্রখ্যাত কিছু লয়ারকে হায়ার করুন সেই মিটিংয়ে, তাদের থেকে মতামত নিন। আইন রক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা যায়, ফরমেশনে অন্যদের হেল্প নিন যারা এক্সপার্ট আছেন। বাট এটি হতে হবে। আমরা এরকম রিহান হারাতে চাই না প্রিয় মহোদয়, এটি সম্ভব না, আমরা এফোর্ড করি না। রিহানের বয়সে আমার নিজের একটি ছেলে সন্তান আছে, ও 7ম শ্রেণীতে পড়ে। আমি এটি সহ্য করতে পারছি না। আমি যখন আজ প্রথম এই নিউজটি পড়ছিলাম, মাই আইজ ময়েসেন্ড, আমার চোখ অশ্রুসজল হয়েছিল। আমি সহ্য করতে পারিনি, আমি এখনো পারছি না। আমি অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করছি। তাই প্লিজ ডু সামথিং, এবং এটি করা সম্ভব। এটি রাজনৈতিক সরকারের পক্ষে করা কঠিন, আপনার সরকারের পক্ষে করা সহজ। So please do something for the nation, for the country, for the humanity. এই বিষয়টি হতে হবে। এটি বার্নিং কোয়েশ্চন এখন, এটি আর আমরা নিতে পারছি না। ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছিলেন সবাইকে।